দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজি সৌজন্যে এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, নারীদের মধ্যে যে সকল ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে যদি অ্যালার্মিং কোনো একটি ক্যান্সারকে আমরা কনসিডার করে থাকি, সেটি অবশ্যই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি বা চিকিৎসা কী কী আছে সেই সম্পর্কে আমরা আজকের এই আয়োজনে জানব। তাই আজ আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি স্তন ক্যান্সার ও তার প্রতিরোধ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার জাহান আফরোজা লাকি, অনকোলজিস্ট, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাডাম, আমন্ত্রণ আমাদের আজকের এই স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, সুপ্রিয় দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা সামগ্রিকভাবে ক্যান্সার সম্বন্ধে যদি জানতে চাই, প্রথমেই আমাকে জানাতে হবে আসলে ক্যান্সার কি। ক্যান্সার একটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে শুরু হয়। একটি কোষ অনিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে যখন অনেকগুলো কোষ হয়, অনিয়ন্ত্রিত বললাম সেটা, যে নিয়ন্ত্রিত হলে আমরা সুশৃঙ্খলভাবে আমরা যেমন প্রত্যেকটা সিস্টেম সুন্দর ডেভেলপমেন্ট মানুষ পরিপূর্ণ একটা মানুষ হই, কিন্তু অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সেখানে একটি পিণ্ড অথবা চাকা তৈরি হয়ে যায়। এটা দুই ধরনের হতে পারে, একটা নর্মাল আমরা বিনাইন বলি, যেটা ক্যান্সার না, আর একটু হচ্ছে ম্যালিগনেন্ট। তো বিনাইনটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না, কিন্তু ম্যালিগনেন্টটা নিয়েই আমরা চিন্তা করি। এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে যে পিণ্ডটা তৈরি হয়, এটা যদি স্তনে হয় তাহলে আমরা ওটাকে স্তন ক্যান্সার বলে ফেলি। এবং এখন স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি, এবং এটা কি প্রথমে নাম্বার ওয়ানে আসলে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান। আগে সার্ভিক্যাল ক্যান্সার অনেক বেশি ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত স্তন ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে। এবং এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সারটা খুব দ্রুত নিরাময়যোগ্য এবং এটাতে সার্ভাইভাল রেট অনেক বেড়ে যায়। সুতরাং আমি বলবো, যদি আমরা প্রাথমিক কিছু বিষয়ে আমরা জানতে পারি যে কোন কোন কাজটা করলে আমি স্তন ক্যান্সার হবেই না, অথবা আমরা এটাকে খুব দ্রুত চিকিৎসার আয়তায় নিয়ে এসে এটাকে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করে প্রায় 98 থেকে 98% কিওর হয়ে যায় আর্লি স্টেজ, মানে স্টেজ 1-2 এর মধ্যে যদি হয়ে যায়। ঠিক এমনি আরও কিছু কিছু ব্যবস্থা নিলে আমরা একদম ক্যান্সার হবেই না এরকম যদি প্রতিকার গড়ে তুলতে পারি, এবং আমরা যদি এইটা স্ক্রিনিংয়ের মাধ্যমে কিভাবে আর্লি ডিটেকশন করতে পারি সেসব সম্বন্ধে যদি একটু ধারণা পাই, তাহলে আমাদের হয়তো এই কঠিন ব্যাধিটার থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি এবং আমরা অনেক সুস্থ জীবন যাপন করতে পারবো। জি, সেই ধারণাগুলো নিয়ে আসলে আলোচনা করার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। যেরকমটা বলছিলেন আপনি, যে স্তন ক্যান্সার কিন্তু এখন নাম্বার ওয়ান নারীদের মধ্যে নাম্বার ওয়ান ক্যান্সার হিসেবেই কনসিডার করা হয়ে থাকে। এই যে একটা রেশিও, অনেক ম্যাসিভ একটা পপুলেশন কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তো সেই আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটটা সারা বিশ্বের সাথে বাংলাদেশে কীরকম? সারা বিশ্বের সাথে বাংলাদেশে, সারা বিশ্বেও স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি, এবং সেক্ষেত্রে বাংলাদেশেরও হার অনেক অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের অ্যাওয়ারনেসটা এত দুর্বল যে আমাদের রোগীর একটা হয়ে যায়, এই গ্রামীণ অনেক ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তারা যখন এইটা জানতে পারে এবং চিকিৎসা এই কবিরাজি আয়ুর্বেদিক সব কিছু শেষ করে আমাদের কাছে আসে। অন্য অন্য দেশের তুলনায় আমাদের এখানে আসলে পিছিয়ে পড়া জনবল, এবং এদের অর্থনৈতিকভাবে শুধু দুর্বল না, এরা হচ্ছে মেন্টালি যে ক্যান্সারটা আর্লি স্টেজে ধরা পড়ার সাথেই যে ট্রিটমেন্ট করতে হবে, এই জায়গাটাতেই সবচেয়ে বেশি গ্যাপ। তারা আর্লি স্টেজ ডিটেকশনের জন্য চেষ্টা করে যে আমার যত দ্রুত স্ক্রিনিং পদ্ধতিতে ডিটেকশন করে ট্রিটমেন্ট করা যায়। আর আমাদের চিকিৎসাটা শুরুই হয় স্টেজ 3-4 এখানে, মানে তারা ধরা পড়ার পরও হয়তো বাড়িতে এইটা ওইটা দুনিয়ার চিকিৎসাপত্র করার পরে একদম লাস্ট স্টেজে আমাদের কাছে আসে। অন্য অন্য বিশ্বের অন্য সচেতন যারা নাগরিকের তুলনায় আমাদের দেশটা এই জায়গাটা পিছিয়ে। এই জন্যই আমার কথা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা যদি আমরা বেশি ডেভেলপ করতে পারি, এবং আপনাদের এই প্রচারণা মাধ্যমে যদি এটাকে আরও বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, যে আর্লি স্টেজ ডিটেকশনের মাধ্যমেই ক্যান্সারটা খুব দ্রুত ডিটেকশন হলেই ট্রিটমেন্ট করলে ভালো থাকা যায়, তাহলে আমাদের হয়তো বা অনেক নারীর জীবনগুলো বেঁচে যায়, এবং আমরা এই ঝুঁকিপূর্ণ ইয়ের থেকে অনেক দূরে, মানে অনেক দ্রুত নিরাময়ের একটা রাস্তা দিতে পারি।
জি, আমরা সচেতনতা বৃদ্ধিতে আসলে কি কি করণীয় সেই প্রসঙ্গে অবশ্যই আসবো। তার আগে জেনে নিতে চাচ্ছি যে আসলে কি কি ফ্যাক্টরস কাজ করে স্তন ক্যান্সারের ক্ষেত্রে? স্তন ক্যান্সারের ক্ষেত্রে ফ্যাক্টরস কাজ করে, এটা হচ্ছে আমাদের মেয়েদের যেমন একটা এজ একটা ফ্যাক্টর কাজ করে, একদম প্রাথমিক যেমন 20-30 বছর বয়সে না, এজ যতই বয়সটা বেড়ে যায় স্তন ক্যান্সারের ঝুঁকি তত বেড়ে যায়। এটাতে কাজ করে যেমন আমাদের যেমন আমরা বিয়ের পর বাচ্চাদেরকে অনেক দিন ধরে মায়ের দুধ খাওয়াই না। আমাদের কথা হচ্ছে যে পরিপূর্ণ টাইমটা 2 বছর যেমন আছে ঠিক পরিপূর্ণ টাইমটা মায়ের দুধ খাওয়াইতে হবে। দেরিতে বিয়ে, এটা একটা ফ্যাক্টর কাজ করে। তারপরে বিয়ের পর দুধ খাওয়ায় না। তারপরে হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভ পিল যেগুলো এস্ট্রোজেন কন্টেনিং পিলগুলো এখানে একটা ঝুঁকির কারণ। আমরা অ্যাবিউজ করি, আসলে এত বেশি করি এস্ট্রোজেন, হয়তো 10 বছর 15 বছর ধরে এস্ট্রোজেনের কোনো একটা খেয়েই যাচ্ছে, কোনো চেক আপ নাই, কোনো কিছু নাই, স্বাস্থ্য সচেতনতা নাই। সুতরাং সেখানে একটা বড় রিস্ক ফ্যাক্টর কাজ করে, কারণ এস্ট্রোজেন হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা হার্মফুল জিনিস। এরপরে আমরা এই সারটি যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলি, যে মেনোপজাল এজ মেয়েদের এটা পার হওয়ার পর কারো কারো ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। সে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দেওয়ার সময় অনেক কিছু খেয়াল করে দিতে হয়। এইটা যদি অ্যাবিউজ হয়ে যায় তখন একটা রিস্ক ফ্যাক্টর কাজ হয়ে যায়, তখন রিস্ক ফ্যাক্টর কাজ করে। এটা জেনেটিক্যালি এইটা একটা সমস্যা, যে যদি মায়ের থাকে, খালার থাকে, নানিদের থাকে, তাহলে ওই পরিবারে মেয়েদের অর্থাৎ 10 ফোল্ড ইনক্রিজ করে তাদের ক্যান্সারের ঝুঁকি। সুতরাং যদি কোনো পরিবারের যদি কোনো মেয়েদের নানি খালা এরকম তাদের কোনো হিস্ট্রি থাকে, তাহলে তাদেরকে অতি দ্রুত স্ক্রিনিংয়ের আওতায় এনে তাদের আগের থেকেই কাউন্সিলিং করে ট্রিটমেন্ট করা খুবই জরুরি। এবং আমরা সেক্ষেত্রে জেনেটিক টেস্টগুলো করে থাকি, করে তাদেরকে ডিটেকশন করার পর প্রপার কাউন্সিলিং করে থাকি। এইভাবে এই ফ্যাক্টরগুলোর সাথে আমাদের আসলে আমাদের আমাদের যে ইগনোরেন্সে আমাদের আসলে অনেক কিছুই আমরা বুঝতে চেষ্টা করি না অথবা জানি না, জানলেও ধরতে চেষ্টা করি না। সেই ফ্যাক্টরগুলো যেমন আমাদের এখানে যেমন পোভার্টি, ইলিটারেসি, এগুলো কিছু কাজ করে, অজ্ঞতাই আমাদের ক্ষেত্রে আসলে অনেকখানি করে, সংকোচ কাজ করে। যেমন আমাদের কুসংস্কারগুলোর থেকে আমরা বের হয়ে আসতে পারি না। সাধারণ যে জিনিসটা জানি সেখান থেকে হয়তো এসে আমরা কাজ করতে পারি। এই সামাজিক যে কুসংস্কার জন্য আমাদের যেটা একটা প্রাইভেট পার্ট, এই প্রাইভেট পার্টটা আমাকে সযত্ন করতে হবে, কিন্তু এইটা নাই যে এই প্রাইভেট পার্টটার যত্ন করতে হবে, কারণ এটার উপর অনেক কিছুই নির্ভরশীল। এটা যেহেতু এটা সবসময় একটা হরমোন ডিপেন্ডেন্ট। সুতরাং এইখানে আমাদেরকে আগে থেকে সচেতন হওয়া দরকার যে আসলে কি করলে এটাকে যত্ন করা যাবে। এই জিনিসটা আমরা জানার অভাবের জন্য আমাদের আসলে বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাই। জি, ধন্যবাদ আপনাকে। এবার জানতে চাইবো যে আপনি যেরকমটা বলছিলেন যে আর্লি ডিটেকশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে স্তন ক্যান্সারকে আমরা গেস করতে পারি যে একজন নারী স্তন ক্যান্সার হয়েছে? আমাদের লক্ষণগুলো যেমন স্তনে কোনো একটা গুটি অথবা চাকা, স্তনটা ফুলে যাওয়া, ইনফ্লামেটরি যেটা বলি, বগলের নিচে কোনো একটা গুটি অথবা চাকা, নিপিল দিয়ে ডিসচার্জ যদি আসে, যদি এখানে বিভিন্ন ধরনের ডিসচার্জ আসতে পারে, ওয়াটারি ডিসচার্জ, তারপর পুলেন ডিসচার্জ, তারপরে হচ্ছে আসে যেমন ব্লাড স্টেইনিং ডিসচার্জ, যে কোনো ধরনের ডিসচার্জ আসলে এটা একটা অ্যালার্মিং। তারপরে হচ্ছে আমরা বলি যে চামড়াটা ভারী হয়ে যায় কমলার খোসার মতো, যেমন আমরা পুডোরেন্স বলি, এটা এখানেও খেয়াল করতে হয়। নিপিলটা কালার চেঞ্জ হয় অথবা এটা ফুলে ওঠে অথবা এখানে কোনো একটা লাম্প অথবা গুটি দেখা যায়, সেটা একটা হতে পারে। এইসব দেখলে আমরা বুঝবো। এবং এটা শুধুমাত্র লোকালাইজড ব্রেস্টের ক্ষেত্রে। আর এটা যদি ছড়িয়ে যায় তখন ব্রেনে ছড়িয়ে গেলে ব্রেনের যে এগুলা সাইন সিমটমগুলো সেগুলো ডেভেলপ করে, যেমন তার হাঁটতে অসুবিধা হয়ে যায় অথবা আনকনশাস হয়ে গেল অথবা সে গিয়ে পড়ে গেল হঠাৎ করে বাথরুমে, এটা হতে পারে। অথবা তার চোখে দেখতেছে না, মাথা ব্যথা, মাথা ঘুরতেছে, এরকম কিছু সাইন সিমটম নিয়ে আসে। এরপরে যদি ছড়িয়ে যায় বোনসে, তখন প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। অথবা হঠাৎ দেখা গেল সে বলছে আমি বাথরুমে পড়ে গেলাম, আমার তারপরে এক্সরে করে দেখলাম কোমরের হাড়টা ভেঙে গেছে। ঘটনাটা আসলে এটা না, আন্ডারলাইং কজ খুঁজতে গিয়ে আমরা দেখি যে এটা ব্রেস্ট ক্যান্সারই ছিল, স্প্রেড করে গিয়ে তারপরে স্টেজ 4 রোগী এই অবস্থায় এসছে। এটা হলো যদি লিভারে ছড়িয়ে যায় তখন জন্ডিস ডেভেলপ করে। তখন একটা জন্ডিস দেখে আসলে মনে হয় যে এটা সম্ভবত লিভার ক্যান্সার, লিভারে কোনো সমস্যা, কিন্তু আলটিমেটলি আন্ডারলাইং কজ খুঁজতে গিয়ে দেখা যায় যে না, এটা ব্রেস্ট ক্যান্সার, স্প্রেড করে গেছে লিভারে এটা। এরপরে ফুসফুসে খুব কমনলি যায়, সেখানে যদি যায় তাহলে শ্বাসকষ্ট হয়। তারপরে রোগীর ওই যে আমরা বলি ডিসনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, যেমন আমরা বলি যে শ্বাসকষ্ট হয়, ও হাঁটতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়,
ওর যেমন জোরের শ্বাস নিতে পারে না, কাশি হয়, কন্টিনিউয়াস কাশিতে কোনো সময় রক্ত আসে, নানান ধরনের সমস্যা নিয়ে আসে, তখন মনে হয় এটা বোধহয় আসলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অথবা টিউবারকুলোসিস কিছু একটা। কিন্তু না, আমরা যখন আন্ডারলাইং কজ খুঁজতে যাই তখন দেখি এটা ব্রেস্ট ক্যান্সারে স্প্রেড করে গেছে। এরকম অনেক উপসর্গ একটা স্থানীয় পর্যায়ে থাকে, মানে যখন লোকালাইজড ব্রেস্টে থাকে তখন, আর যদি ছড়িয়ে যায় তখন আর অন্যরকম কিছু উপসর্গ নিয়ে তারা আসে। এরকম আমরা এক এক স্টেজে এক এক রকম ডায়াগনোসিস করে ফেলি, স্টেজ অনুযায়ী আসলে উপসর্গগুলো আসলে ধরা পড়ে থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার ও তার প্রতিরোধ নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ম্যাডাম, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা উপসর্গ নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন স্টেজে বিভিন্ন উপসর্গ আসলে দেখা দিয়ে থাকে, সেই প্রসঙ্গেই আপনি বলছিলেন। এবার যদি ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিসের দিকে চলে যাই, সেই প্রসঙ্গে কি বলবেন এবং স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্স ঠিক কতটুকু? ব্রেস্ট ক্যান্সারের কাছে স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্স খুব বেশি। আমরা স্ক্রিনিং করে আর্লি ডিটেকশন করি, আর আর্লি ডিটেকশন যদি হয় তাহলে 98% ক্ষেত্রেই হচ্ছে এটা কিওর সম্ভব। সুতরাং এক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স অনেক বেশি। একটা স্টেজ আর্লি স্টেজের রুগী আর একটা লেট স্টেজ একদম স্টেজ 4-এর রুগীর মধ্যে, যেমন ওখানে কিওর রেট আমি বললাম 98, এখানে আসে 25-30%-এ চলে আসে। এখন এই যে গ্যাপটা, এটাকে আমরা কমিয়ে দিতে পারি শুধুমাত্র স্ক্রিনিং অ্যাওয়ারনেসের মাধ্যমে। আমরা বলি যে স্ক্রিনিং পদ্ধতিতে আমরা আর্লি ডিটেকশনের জন্য যেমন ম্যামোগ্রাফি একটা ইনভেস্টিগেশনের কথা বলি, আর এমনিতে আমরা আর্লি ডিটেকশনের জন্য 20 বছরের যারা 20 বছর এবং তদূর্ধ্ব তাদেরকে আমরা বলি তারা প্রতি মাসে নিজের স্তনটা একবার করে পরীক্ষা করবে। সেখানে হচ্ছে দেখবে কোনো গুটি অথবা কোনো চাকা আছে কিনা, বগলের নিচে দেখবে কোনো কিছু আছে কিনা, আয়নার সামনে দাঁড়িয়ে দুইটার ব্রেস্টের সিমেট্রিক্যাল অবস্থাটা দেখবে কিনা, যে সমান আছে কিনা। তারপরে নিজে শুয়ে বসে বিভিন্নভাবে ডিরেকশন অনুযায়ী আমরা বিভিন্ন সময় এটাকে করে দেখি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এটা দেখাই। সেসব দিয়ে তারা দেখবে নিজের স্তনটাতে কোনো গুটি চাকা, কোনো নিপিল ডিসচার্জ, কোনো অ্যাসিমেট্রি, অন্য কিছু আছে কিনা, বগলের নিচে কোনো চাকা আছে কিনা। এরপরে হচ্ছে 30 বছরের হলে ওরা যদি কোনো ধরনের ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকে থাকে তাহলে ওদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং স্ক্রিনিংয়ের আরও প্রপার স্ক্রিনিংয়ের মাধ্যমে হতে হবে। 30 বছর হয়ে গেলে আমরা বলি যে 35 বছরের পরে আমরা বলি সবাইকে একটা করে ম্যামোগ্রাফি করতে। ম্যামোগ্রাফির মাধ্যমে আর্লি ডিটেকশন করা যায়। এখন তারপরে হচ্ছে আমরা যদি কোনো এটা হচ্ছে আর্লি ডিটেকশন, আর প্রতি 3 বছর পর পর একবার ডাক্তারের কাছে যেতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ ব্রেস্টের জন্য, এবং সেখানে ডাক্তারের মাধ্যমে ব্রেস্ট এক্সামিন করে নিতে হবে। এসব হচ্ছে আর্লি ডিটেকশনের মধ্যে পড়ে। এরপর আমরা যদি বলি যে প্রপার ইনভেস্টিগেশন, একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসলো তখন আমরা কি করি? আমরা করি কি এটাকে ডায়াগনস্টিকের জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি, যেটা ওখানে সিঙ্গেল আছে অথবা মাল্টিপল আছে অথবা সলিড আছে অথবা এখানে সিস্টিক আছে, এরকম কিছু ডিটেকশনের পর আমরা ওখানে FNAC ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এটা করতে পারি। আর যদি আরও এখন সফিস্টিকেটেড এখন যেটা সবসময় আমরা রুটিন প্র্যাকটিস করি বায়োপসি। বায়োপসি ছাড়া আসলে ডিটেকশন সম্ভব না। এখানে আমরা কোর কাট বায়োপসি করতে পারি, বিভিন্ন ধরনের বায়োপসি আছে, তার মাধ্যমে এক্সিশনাল বায়োপসি হতে পারে, কোর বায়োপসি হতে পারে। বায়োপসির পরে আমরা ওই যে আমি বললাম যে বায়োপসি হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে যে ডায়াগনস্টিক একটা। এরপরে আমরা IHC ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে থাকি, যে ওখানে আরও রিসেপ্টর স্টাডিগুলো করার জন্য এটা অ্যাভেলেবেল, এবং এসব করে আমরা পরবর্তী ট্রিটমেন্ট করি। এরপরে আমরা এটা যখনই আমরা ধরে ফেলি তারপরে হচ্ছে স্ক্রিনিং, যে এটা কত দূর পর্যন্ত স্প্রেড করে গেছে এটাকে আমরা স্টেজিং বলি। সেই স্টেজিংটা দেখার জন্য আমরা সাধারণত চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাম, হোল অ্যাবডোমেন এসব করে থাকি যে কত দূরে স্প্রেড করে গেছে। যদি সামর্থ্য ভালো থাকে সে আমরা তো সবসময় অনেক বড় বড় টেস্ট দিতে পারি না, রোগীর ইকোনমিক সলভেন্সিটাও আমাদেরকে দেখতে হয়। তখন আমরা যদি ভালো পারি তাহলে CT স্ক্যান করি চেস্ট অ্যান্ড হোল অ্যাবডোমেনের, অথবা পেট CT স্ক্যান করে ফেলে যদি আরও ভালো থাকে তাহলে একবারই বোঝা যায় যে শরীরের আর কোনো জায়গায় ক্যান্সারের কোনো কোষ আছে কিনা। এটা দেখার পর আমরা স্টেজিংটা করি, যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট থেকে শুরু করে। এটা হচ্ছে এরপরে আমরা আরও ইনভেস্টিগেশন, যেমন ব্লাডে ক্যান্সারের মার্কার আছে সেটাকে দেখে নিই, CA 15-3
এটা হচ্ছে ব্লাডের লেভেলটা কত সেটা দেখিনি। তাছাড়া আরও নর্মাল ইনভেস্টিগেশনগুলো যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, সিরাম ক্রিয়েটিনের লেভেল, কিডনি ফাংশন টেস্ট দেখার জন্য, লিভার ফাংশন দেখার জন্য জিপিটি, অ্যালকালাইন ফসফেটেস, আর হচ্ছে আমরা ওটাকে আরও কিছু টেস্ট আমি যখন বললাম যে স্প্রেড করার জন্য যদি মনে করি যে বোনচে গেছে, যদি প্রচণ্ড বনি পেইন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা বোন স্ক্যান করে থাকি, হোল বডি বোন স্ক্যান অথবা আইসোটোপ বোন স্ক্যান করে থাকি। তারপরে আমরা করি যে যদি ব্রেইনে যাওয়ার সন্দেহ হয় তাহলে যেমন এমআরআই অফ ব্রেইন করে থাকি অথবা সিটি স্ক্যান অফ ব্রেইন। এরপরে যদি আমি মনে করি যে না এটা লিভারে স্প্রেড করে গেছে, তখন আমি লিভার ফাংশন টেস্টগুলোর সাথে হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করি। এরকম আমরা বিভিন্ন স্টেজিংয়ের উপর নির্ভর করে যে আমার রুগীটা কোন স্টেজে আছে এবং এই স্টেজিংয়ের বেস করে এই চিকিৎসাটা এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, স্টেজিং, তারপরে রুগীর পারফরমেন্স স্ট্যাটাস, তারপরে রুগীর ইকোনমিক কন্ডিশন সবগুলো মিলিয়ে মাল্টিডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে ট্রিটমেন্টের সিদ্ধান্ত হয়। হ্যাঁ, যেরকমটা আমরা জানি যে ক্যান্সার একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচই বলা যেতে পারে এবং আমরা এটাই কনসিডার করে থাকি। ট্রিটমেন্টের কথায় যদি আসি, আমরা ক্যান্সারের ওভারঅল ট্রিটমেন্ট আমরা যেরকম জানি যে সার্জারি, রেডিও, কেমোথেরাপি এই স্টেজগুলোর মধ্যে দিয়েও যেতে হয় এবং বিভিন্ন উন্নত চিকিৎসাও এসেছে, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, সেই প্রসঙ্গগুলো সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। এখন ট্রিটমেন্ট আমরা এই প্ল্যানিংটা আসলে মেইনলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, কারণ একটা ব্রেস্ট ট্রিটমেন্ট মনে হচ্ছে যে একটা খুব ছোট জিনিস, কিন্তু না, এটা হচ্ছে সিস্টেমিক ডিজিজ, একটা প্রথমেই মাথায় রাখতে হবে, এটা লোকালাইজ কোনো ডিজিজ না, এটা সিস্টেমিক ডিজিজ। এই সিস্টেমিক ডিজিজটাকে কন্ট্রোল করতে হয় সিস্টেমেটিক্যালি। এখন এইটা হচ্ছে সার্জারি লাগে, কেমোথেরাপি লাগে, রেডিওথেরাপি লাগে, তারপরে হচ্ছে এখানে হরমোন থেরাপি লাগে, এখানে ইমিউনোথেরাপি লাগে, টার্গেট থেরাপি। এখন এই যে ট্রিটমেন্ট প্ল্যানিংগুলো কোনটা কখন দিব, কোনটা কখন করব না করব, এর জন্য একটা একদম টোটাল একটা প্ল্যানিং দরকার। এই প্ল্যানিংটাই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, কারণ সার্জনের কাছে কোন স্টেজ পর্যন্ত তারা সার্জারি করবে, যেমন কমনলি স্টেজ 2 পর্যন্ত সার্জারি, প্রথমেই সার্জারি করা যায় এবং এটাও নির্ভর করে আরও অন্য কিছু ফ্যাক্টরের উপর। কোনো সময় স্টেজ 2তেও আমরা সার্জারি করা যায় না, অন্য সাপোর্টিভ যদি সব কিছু ফেভারে না থাকে। এরপরে হচ্ছে স্টেজ 3তে যদি যায় তাহলে এমনি আমি ওভারঅল ট্রিটমেন্ট বলছি, স্টেজ 1, 2 এখানে সার্জারি প্রথমে, তারপরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অন কনসিডারেশনে কোনো সময় স্টেজ 2তে অন্য ফ্যাক্টরগুলো যদি পজিটিভ থাকে তখন আমরা সেখানেও রেডিওথেরাপি দিয়ে থাকি স্টেজ 2-র ক্ষেত্রে। স্টেজ 1-এর ক্ষেত্রে সার্জারি এনাফ, তারপরে আমরা হরমোন ট্রিটমেন্ট অথবা টার্গেটেড ট্রিটমেন্ট অথবা অন্য কিছুতে যেয়ে থাকি। এবার হচ্ছে স্টেজ 2তে যদি বলি তাহলে সার্জারি প্রথমে করা যাবে, তারপরে হচ্ছে রেডিওথেরাপি অথবা হরমোন থেরাপি এবং ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, এগুলো হচ্ছে একের পর এক কোনটা কখন করবো এটা একটা সেট আপ করে ফেলি। এরপরে স্টেজ 3তে যদি যাই তাহলে আগে সার্জারি না, এখানে হচ্ছে টিউমারটা ফিক্সড হয়ে যায় উপরে চামড়ার সাথে এবং নিচে চেস্ট ওয়ালের সাথে। সুতরাং এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে এই কেমোথেরাপি দিয়ে, ওইটা কেমোথেরাপি হচ্ছে কিছু ড্রাগস, এই ড্রাগসগুলো আমরা স্যালাইনের মাধ্যমে দিয়ে থাকি। এটা ভীতিকর কোনো কিছু না, মানুষ মনে করে কেমোথেরাপি দিলে চুল উঠে যায় অথবা অন্য কিছু হয়, সুতরাং এখান থেকে তারা সব শুনেই সরে আসে। আসলে এটা একটু ড্রাগ, এই ড্রাগগুলো সাইটোটক্সিক ড্রাগ আমরা ইউজ করি যাতে সেলগুলা যেটা অতিরিক্ত ডিভাইড করতেছে, যেগুলো আনওয়ান্টেড সেল, সেগুলোকে ওরা মেরে দেয়। এইটা হচ্ছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে করে। এখন এই কোষগুলো যখন মরে যায় তখন টিউমারটা আস্তে করে শ্রিঙ্ক হয়ে যায় এবং শ্রিঙ্ক হয়ে যায় আর এডিশন ফ্রি হয়ে যায়। এই সার্জারি যখন এরপরে যখন সার্জারি করা হয় তাহলে সার্জিক্যাল মার্জিনটা ফ্রি পাওয়া যায় এবং এইটা হচ্ছে খুব রিকারেন্স রেটটা কমে যায়। এই জন্য হচ্ছে আর্লি এই স্টেজ 3 থেকে আমরা হচ্ছে নিউঅ্যাডজুভেন বলি, ওটাকে নিউঅ্যাডজুভেন কেমোথেরাপি দিয়ে ওটাকে ডাউন স্টেজিং করে নিই, ছোটো করে নিয়ে তারপরে সার্জনের কাছে পাঠিয়ে দিই, সার্জন অপারেশন করে। তারপরে আমরা করি কি যে এটাকে অ্যাডজুভেন ট্রিটমেন্ট দিই। অ্যাডজুভেন মানে মেইন ট্রিটমেন্টটা সার্জারির পরে যেটা। এখন এইখানে আমরা কেমোথেরাপি দিতে পারি, আবার এই রেডিওথেরাপি দিতে পারি, হরমোন থেরাপি দিতে পারি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, সব সিকোয়েন্সিয়ালি একটার পর একটা সেট করি কখন কোনটা প্রয়োজন হয় সেটা। এই স্টেজে ওই এক একটা স্টেজে এক এক রকমের সিদ্ধান্ত নিতে হয় এবং এটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে হওয়াটাই উত্তম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক প্রশ্ন ছিল, আরও অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে। সময়ের স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে, ধন্যবাদ আয়োজকদেরকে এবং এসকেপকে, আপনাদের TN টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা আসলে কি হতে পারে এবং স্তন ক্যান্সার সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আজকের এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই আলোচনা অবশ্যই উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই কিন্তু আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।